কিন্তু শেষ দিকে যে উনি যে কথাটা বললেন যে নির্বাচনে একটা সম্ভাব্য তারিখের কথা বললেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। এখন ডিসেম্বর থেকে জুনের মধ্যে এর অর্থটা কি? তাহলে কি এটা ডিসেম্বরের মধ্যে আর থাকলো না, ডিসেম্বরের পরে চলে গেল মনে হয়, এই ধরনের একটা ধারণা কিন্তু মানুষের মধ্যে তৈরি হলো। এতটা সময় লাগা কি আপনার মনে হয় যে প্রয়োজনীয় ছিল? আসলে ডিসেম্বরের আগেও হতে পারতো, ডিসেম্বরেই নয় কেন? আমি আসলে ডক্টর ইউনূসের এই ভাষণের ব্যাপারে আমি একটু হতাশ হয়েছি। আপনি জানেন যে কিছু কিছু সাফল্য আসছে, এটা সত্য। যে ধস অর্থনীতিতে নাম ছিল, তাতে ওয়াহিদুদ্দিন মাহমুদ একটা চমৎকার কথা বলেছেন। উনি তো শুধু উপদেষ্টা না, উনি তো একজন বিশেষজ্ঞ ছিলেন। অর্থনৈতিক বিশ্লেষণ নেওয়ার জন্য সাংবাদিকরা তার কাছে দৌড়াতেন আগে। উনি বলছেন যে আসলে শেখ হাসিনা সরকারই যদি থাকতো, কন্টিনিউ করতো, উনি নিজেও ঠেকাতে পারতেন না এই ধসটা। রিজার্ভ যেভাবে কমছিল, যেভাবে রেমিটেন্স ফল করছিল, তারপরে রপ্তানি আয় যেভাবে নেমে যাচ্ছিল, তাতে একেবারে শ্রীলঙ্কার দিকে আমরা খুব একদম অগ্রসর হচ্ছিলাম। এটা একদম নিশ্চিত পরিস্থিতি হতো। সেই জায়গাটা যেটা হয়েছে যে দাম করে নতুন প্রশাসন এসে ওই যে ব্যাংকের লুটপাটটা বন্ধ করছে, তারপরে টাকা পাচারটা বন্ধ করছে। আবার প্রবাসীদের মধ্যে একটা চেতনা চলে আসছে, যখন নাকি তারা শাটডাউন রেমিটেন্স একটা আন্দোলন শুরু করলো। হঠাৎ করে তারা বললো যে না, এখন বাংলাদেশকে বাঁচাইতে হবে। তাদের মধ্যে অন্তত মনে করেন বাংলাদেশে তো প্রায় 2 কোটি আছে, তার মধ্যে 50 লাখ যদি আমাদের কর্মীরা যদি এইটা ধারণ করে যে না, বাংলাদেশকে এখন সাপোর্ট করতে হবে, আমরা রেমিটেন্সটা পাঠাই, এবং সেটা কিন্তু হয়েছে। এইটার ফলে দেখেন একটা রেকর্ড, প্রতি মাসে মাসে কিন্তু রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসছে। এইটা ধস একটা অর্থনীতির বাঁচানোর জন্য সবচেয়ে বড়। শ্রীলঙ্কার কথা আপনি দেখেন, শ্রীলঙ্কার যে এটা যে একটা ব্যর্থ রাষ্ট্র হলো বা পতনটা হলো, ওটা বোঝার উপায়টা কি? আমরা বিদ্যুতের অবস্থা জানি, সবকিছু জানি, কিন্তু সবচেয়ে বড় কিন্তু ছিল রিজার্ভ। যখনই নাকি তাদের 2-3 বিলিয়নে নেমে আসলো, তখন IMF, ওয়ার্ল্ড ব্যাংক বললো যে এটা এখানে আর করা যাবে না, এটা বিশেষ কর্মসূচি নিতে হবে। তো এইটা হলো রিজার্ভটা সাংঘাতিক রকম। এইটা হচ্ছে আপনার মূল পিলার। তারপরে হলো বাকি শাখা প্রশাখা। সেই জায়গায় খুব সাকসেসফুলি আমি আহসান মনসুর এবং যে সালিউদ্দিন আহমেদ, দুইজনের কম্বিনেশন চমৎকার হয়েছে, এবং তারা এই ঠেকনাটা দিতে পারছে। নতুন করে আর মন্দ ঋণ বিতরণ হয়নি, বরং ঋণ আদায়ের একটা বাড়ছে, ব্যাংকগুলো পুনর্গঠন হয়েছে। এগুলো সবই সাফল্য। কিন্তু সবচেয়ে বড় কথা হলো সব কিন্তু আপনার এটাকে ধরেন আপনি ঠেকনাটা দিলেন, কিন্তু এখান থেকে উঠে আসতে গেলে একটা রেগুলার, আপনার একটা নিয়ম মাফিক একটা সরকার লাগবে। এই কারণে, এটা আমি বিএনপি দাবি করছে বা অন্য কেউ দাবি করছে এটা বলছি না, লাগবে এই কারণে দেখেন, একজন পুলিশ, একজন ব্যবসায়ী, একজন বিনিয়োগকারী, তারা সবসময় খোঁজে যে আচ্ছা আমি কার সাথে আমি এখন এতে যাবো, ইন্টারাকশনে যাবো, নতুন করে যে শুরু করবো, নতুন উদ্যমে, যার একটা লংজিভিটি থাকবে, যার একটা স্থায়িত্ব থাকবে, যার একটা মেয়াদ থাকবে। মেয়াদ ছাড়া কোন সরকার, আপনি দেখেন এই ইন্টারিম গভর্নমেন্টের চেয়েও কিন্তু অনেক ভালো কাজ হয়েছে কিন্তু 1-11-এর সময়। 1-11-এর সময়ও কিন্তু তখন যে ইকোনমিটা যেভাবে সাজানো হয়েছে, তার উপর সেই সাফল্যের উপর ভর করেই কিন্তু আসলে শেখ হাসিনা কিন্তু পরবর্তী হয়েছে। ওই যে টাকা পাচারকারীদেরকে আটক করছে, তাদের কাছ থেকে টাকা জব্দ করছে, কি না করছে, এবং দৌড়ের উপরে যে রাখছে, এতে ইকোনমিটা কিন্তু বাড়ছে। ওর উপর ভিত্তি করেই কিন্তু শেখ হাসিনা প্রথম তার যাত্রাটা শুরু হয়েছে, এবং সে সংকটের মধ্যে পড়েনি। কিন্তু আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টটা সংকট দিয়ে কিন্তু শুরু করছে। আর ওই হাসিনা সরকার আফটার ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু সাফল্য দিয়ে শুরু করছে। তো তার মানেটা কি? তার মানে হচ্ছে এখন যেই 15 বছরের যে দুঃশাসন, প্রশাসন সমস্ত জায়গায় এমন একটা জট, এমন একটা জঞ্জাল, কারোর উপর আস্থা রাখা যাচ্ছে না। যাকেই আনা হচ্ছে, সেক্রেটারি বাদ দিয়ে অ্যাডিশনাল সেক্রেটারি, সেও আওয়ামী লীগ, তাকে বাদ দিয়ে জয়েন্ট সেক্রেটারি, সে আওয়ামী লীগ, তাকে বাদ দিয়ে ডেপুটি সেক্রেটারি, সেও আওয়ামী লীগ। আমি কারোর উপর ভরসা করতে পারছি না। যাকেই ধরতেছি, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে তার একটা ছবি, ওই যে বঙ্গবন্ধুরা হয় সে বই প্রকাশ করছে, নাই একটা হাস্যজল সজীব জয়ের পাশে। এই সমস্ত গুলি অবিশ্বাস এমন ভাবে দাঁড়াইছে, এটা নিয়ে এগোনো খুব কঠিন। এই জন্য একটা রেগুলার গভর্নমেন্ট হলে হবে কি, তার তো নিজস্ব সেট আপ আছে,
তার প্রশাসনে, তার পুলিশে, তার নিজস্ব একটা পেরিফেরিতে আছে। হ্যাঁ, অবশ্যই একটা আমাদের একটা কাঠামো দরকার, যেইটা আবার আরেক ফ্যাসিজম যাতে তৈরি করতে না পারে, সেই জায়গাটা মোটামুটি যদি আমরা ঠিক রাখি। এবং বাংলাদেশে কিন্তু এই গণঅভ্যুত্থানটা হয়েছে যে সবাই বুঝে গেছে যে না রে ভাই, ওই ধানাই পানাই করে আর টেকা যাবে না। যদি আমরা উল্টাপাল্টা করি তাহলে কিন্তু ওই যে আবার আওয়াজ হবে, এই আওয়াজটা কিন্তু ঠেকানো যাবে না। ফলে কেউ যদি আবার মনে করে যে ভাই এখন তো যদি এইভাবে যদি একটা ইলেকশন হয়ে যায়, যদি একেবারে মৌলিক পরিবর্তন না আসে, যদি একটা সরকার চলে আসে, তাহলে তো সেও তো আওয়ামী লীগের পথে হাঁটবে না। আওয়ামী লীগের পথে হাঁটার কথা এখন কেউ কল্পনা করতে পারবে না, কারণ তারা জানে যে কোথায় কোথায় সেই সংকটটা ছিল। ফলে একটা জবাবদিহিতার জায়গা কিন্তু ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে এই শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে। বাকি একটা ফ্রি ফেয়ার ইলেকশন করা এবং ন্যূনতম পয়েন্টে একটা ঐক্যবদ্ধ তৈরি করে নির্বাচনে গেলে সবার মধ্যে একটা আশা আসবে যে না, এই 5 বছর আমাকে পরিকল্পনা নেব, বিদেশি বিনিয়োগকারীরা আসবে, অন্যান্য প্রশাসন সবাই বুঝবে যে না, এই গভর্নমেন্ট একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, আমাকে এখন কাজ করতে হবে। এখন তো আমি কথা শুনলেও পারি, নাও শুনলে পারি। যেমন জাহাঙ্গীর আলম চৌধুরীকে এখন সবচেয়ে ব্যর্থ মনে হচ্ছে কেন? আরে ভাই, পুলিশই তো নাই, পুলিশ নাই, প্রশাসন নাই, এইটার উপরে কেউ সফল হতে পারবে না। এটা কোনো ব্যক্তির ব্যাপার না, এটা একটা কাঠামোর ব্যাপার। কাঠামো যদি না থাকে একটা ব্যক্তি সফল হতে পারে না। কিন্তু আবার কাঠামো যদি ঠিক থাকে, জাহাঙ্গীর আলম চৌধুরী কেন, জাহাঙ্গীর আলম চৌধুরীর মানে আরো নিম্ন পদের যদি কাউকে এনে বসাই দেন, দেখবেন সে সাকসেসফুল হয়েছে। আমরা বাইরের কি দেখি, জাপানে দেখেন, ব্রিটেনে দেখেন, ব্রিটেনে তো 1 বছরে 4টা গভর্নমেন্ট আসছে, কিন্তু ব্রিটেনের ওই 4টা গভর্নমেন্ট আসছে বলে কি খুব অর্থনীতি তছনছ হয়েছে? জিনিসপত্রের দাম বেড়ে গেছে? হাহাকার দেখা গেছে? কিচ্ছু হয়নি। সব সেট তার মতন করে কাজ করে গেছে। তা আমাদের ওই সেটটা একটা ইন্টারিম গভর্নমেন্ট ঠিক করতে পারবে না। তার উপর ওই ঘোষণা, ডক্টর ইউনূস ভালো মানুষ এবং আমরা এই যে কিছু কিছু সাফল্য দেখছি, এটা সাময়িক। এটা ধরে রাখতে গেলে আমার দরকার তাড়াতাড়ি একটা রেগুলার গভর্নমেন্ট। এই জায়গাটাই ডক্টর ইউনূসের আমি মনে করি যে একটু বোঝার দরকার ছিল এবং তার একটা ঘোষণা দেওয়ার দরকার ছিল। ওই যে যৌথ ঘোষণা, সেটাও টাইম বেঁধে দিতে পারতেন যে 1 মাসের মধ্যে আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা নিজেদের মধ্যে বিবাদ মীমাংসা করে কয়েকটা পয়েন্টে আপনারা ঐক্যমত্য হয়ে আসেন আমার টেবিলে। আসার পরে আমি ইলেকশন কমিশনকে বলবো যে ডিসেম্বরের মধ্যে একটা তারিখ ঘোষণা করে দেবো, তখন নির্বাচন কমিশন তারিখ দিয়ে দেবে। উনি সফলতার সাথে আজকে যে সফলতা উনি বলছেন, আজকে থেকে কিন্তু 6 মাস পরে কিন্তু আস্তে আস্তে কষ্ট হয়ে যাবে কিন্তু এই সফলতা। আপনি বলতে যাচ্ছেন যে এই যে দাবিটা বারবার করছে বিএনপির পক্ষ থেকে, যে আপনি নির্বাচনে যখনই করেন, নির্বাচনে রোড ম্যাপ ঘোষণা করেন, এটা কিন্তু বারবার বলা হচ্ছে। এই রোড ম্যাপ যে ঘোষণা করা হচ্ছে না যেটা, এবং উনি কিন্তু এখনো অস্পষ্ট। এই অস্পষ্টতাটা যেন, এটাই কি আপনার ওনার ভাষণের ব্যাপারে হতাশার মূল কারণ? আমি সেটাই মনে করি যে একটা সংস্কারেরও কিন্তু এখন সংস্কার কিন্তু একটা জট পাকায় গেছে। আপনি 11টা কমিশনের যতগুলি সুপারিশ আপনি দেখেন, প্রত্যেকটা রাজনৈতিক দল নানা রকম পয়েন্ট দিছে, একটার সাথে একটা কিন্তু মিল নাই। না মিল হতে এখন কি হবে, আপনার কয়েকটা মৌলিক পয়েন্টে আপনাকে করতে হবে। মানে মোটা থেকে আপনি 10টা পয়েন্ট করেন, আপনি যদি 100টা পয়েন্টে একমত করানো যাবে না। 10টা পয়েন্ট নিয়ে মানে মূল বিষয়গুলি একটা ঐক্যবদ্ধ একটা যৌথ ঘোষণা দেবে। তার আলোকে বিএনপি ভাই, এই আপনি চিন্তা করেন, আওয়ামী লীগ সরকার যেভাবে পিটায় দাপড়ায় পার পেয়ে গেছে, এই বিএনপি গভর্নমেন্ট যদি আসে এত সোজা হাসিনার মতন করে চলবে। এখন অনেকের চোখ খুলে গেছে না সবাই, আপনি আমি তো পরের দিন থেকে শুরু করে দেবো আলোচনা। আমরা তো অনেক পরে শেষের দিকে এসে আলোচনা শুরু করছি, আমরা তো প্রথম দিকে অ্যাক্টিভ ছিলাম না। এখন তো ডে 1 থেকে আমরা ছাড়বো না, তাই না? এই এত সোজা না। তো সুতরাং আমি মনে করি যে ডক্টর ইউনূস এই সফলতা যেটা হয়েছে, এটা প্রত্যেকটা পয়েন্ট ওনার খুব চমৎকার এবং এটা সত্য। এইগুলি তো আমরা নিজেরাই জানি যে রেমিটেন্সের কিভাবে উল্লঙ্ঘন হয়েছে, এবং সম্ভবত এই মার্চ মাসে হবে মানে ইতিহাসের সেরা মানে রেমিটেন্স ইনকাম, যেটা আর অতীতে কখনো ঘটেনি। এই সফলতা বিদায় নেওয়া উচিত ছিল। মানে এটা মানে ঈদ উপলক্ষে বাড়বে না, আপনি প্রতিবার ঈদের গত বছরের ঈদ দেখেন, তারও আপনি মানে 5-7 গুণ বেশি রেমিটেন্স এবার আপনি পাইতে যাচ্ছেন। অলরেডি 15-20 দিনের পূর্বাভাস সেটাই বলতেছে। আচ্ছা, এখন কথাটা হলো গিয়ে যে ধরেন
নির্বাচনের জন্য উনি একটা সম্ভাব্য ডেট দিলেন। এই নির্বাচনটা তাহলে দেরির জন্য কি, যে তথাকথিত যে সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কারের জন্য কি বিলম্বিত হচ্ছে? এবং সংস্কারটা যেভাবে চলছে, জাতীয় ঐক্যমত্য কমিশন একটা গঠন করা হয়েছে, তারা যেভাবে আলোচনা করতেছে, এক একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে একদিন করে আবার ছাড়ছে, আবার কি, এটা কি আপনার কাছে কি মনে হচ্ছে না এটা খুব প্রলম্বিত করা হচ্ছে ইচ্ছে করে? ভাই এইটা হলো মানে এই আলোচনাটা আমার মনে হচ্ছে 2-2.5-3 বছরের একটা মানে চলতে থাকবে আর কি। এই যে ধারায় আলোচনা চলছে, এটা আপনি পলিটিক্যাল পার্টিগুলিকে নিয়ে একটা লিয়াজো কমিটি করেন, একটা 10 সদস্যের লিয়াজো কমিটি। ওই লিয়াজো কমিটি সরাসরি ঐক্যমত্য কমিশনের সঙ্গে বসবে এবং 10টা পয়েন্টে তারা ঐক্যমত্য হবে এবং বাস্তবায়নটা করবে নির্বাচিত পার্লামেন্ট। বাস্তবায়ন কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট, আপনার যার কোনো নেই, ম্যান্ডেট নেই। যেমন আমি তো ওই যে গণমাধ্যম কমিশনের যে রিপোর্ট বেরোতেছে, আমি নিজের কাছে লাগছে, আরে ভাই আমি যে একটা টেলিভিশন করবো সেই সুযোগটা কোথায়? ওখানে আমি তো দেখতেছি না যে আমি কার কাছে যে আমি লাইসেন্সটা নিয়েছি আমি শুরু করব। আমি তো কোনো পাইলাম না, আমারই তো আপত্তি আছে অনেক বিষয়। তা এগুলি মানে এখন বলেন যে গণমাধ্যম কমিশনের সমস্ত বিষয়গুলিতে ঐক্যমত্য হইতে হবে, ওই পুলিশের সমস্ত বিষয়ে ঐক্যমত্য হইতে হবে, তারপরে কি বলে দুর্নীতি দমন কমিশন বিষয়ে ঐক্যমত্য হইতে হবে। এবং এতগুলো রাজনৈতিক দল, আপনি এলডিপি কে দিয়ে শুরু হয়েছে, লেবার পার্টি দিয়ে শেষ হবে, মাঝখানে আরো 50টা রাজনৈতিক দল। এইটা ম্যাচ হবে মাসুদ কামাল, এটা হবে না। এটা করতে পারেন আপনি, একটা শেষে একটা নৈরাজ্যের দিকে ধাবিত হবে, অস্থিরতা বাড়বে। কিন্তু অন্যভাবে বলি যে এই যে মেস হবে, যেটা আপনি বুঝতেছেন, আমি বুঝতেছি, এটা তারা বুঝতেছে না, তারাও বুঝতেছে। তারা ইচ্ছা করে মেসটা করতেছে যাতে নাকি এর মাধ্যমে, এর নামে নির্বাচনটাকে আরো বেশি প্রলম্বিত করা যায়। এটা কি হতে পারে না? হ্যাঁ, মানে আমি এটা, আমার এখানে একটা জিনিস হলো কি, দেখেন এই সরকারের মধ্যে আমি একটা সরকার দেখতেছি। এই সরকারের একটা অংশ আছে ওই যে জাহাঙ্গীর আলম চৌধুরী, ওয়াহিদুদ্দিন মাহমুদ, তারপর সালাউদ্দিন আহমেদ, তারা হচ্ছে মানে এমনিতেই তারা সম্মানিত মানুষ, তারা নিজ নিজ কর্মে খুবই ভালো। তারা মনে করছেন যে আমরা একটা মহান দায়িত্ব পালন করছি, কিন্তু অন্যরা মনে করছেন যে না, আমরা একটা এই যে বিপ্লবের চেতনা বাস্তবায়ন করে একটা নতুন ধারা তৈরি করব, তার বিরুদ্ধে বাংলাদেশের আর একটা রূপান্তর ঘটাবো। তো এখানে এই জন্য দুই ধারার যে তার মধ্যে প্রমিনেন্ট হচ্ছে ওই যে নতুন ধারা তৈরি করবে, নতুন আর অন্যরা হচ্ছে দাপ্তরিক কাজ করতেছে। আপনি ব্রিগেডিয়ার শাখাওয়াতের মতন লোক সবসময় যে কথা বলে, দেখেন না, চুপ হয়ে গেছে, তার কোনো কথাই নেই। হ্যাঁ, তো কথা কে বলতেছে? আসিফ মাহমুদ, সে সরকারি আছে, আবার স্ট্যাটাসও দিচ্ছে। মাহফুজ আলম, তারা অ্যাক্টিভ। তো বোঝা যাচ্ছে যে এরাই হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে। তো তারা যখন রিপ্রেজেন্ট করতেছে তখন বোঝা যাচ্ছে, এবং তাদের সমর্থক যখন বাইরে একটা রাজনৈতিক দল আছে, তখন বোঝা যাচ্ছে যে তারা একটা মানে একটা সময় চাচ্ছে যে একটা সংগঠিত হওয়ার জন্য। এই ধারণাটা আমি মানে এটা একটা তৈরি হয়েছে কিন্তু, এবং এই সন্দেহটা তৈরি হয়েছে, এর ফলে কিন্তু একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। ডক্টর ইউনূসের প্রতি যেমন তাদের ভালোবাসাও আছে বড় রাজনৈতিক দলের, আবার কিন্তু একটা অসন্তোষও আছে এইসব কারণে। ইন্টারিম গভর্নমেন্ট তো হবে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মতন, যাদের কাজ হবে একটা ভালো সুস্থ নির্বাচন। তারা আবার কেন একে মাস্টার মাইন্ড বলবে, ওকে পদত্যাগ করতে যাবে, তার মাথায় হাত বুলায় আশীর্বাদ করবে, তাকে নিয়ে প্রেস কনফারেন্স করবে, এগুলো তো মানে মানানসই না। তো সেই কাজগুলো হচ্ছে, তখন মনে হচ্ছে যে না, ও একটা মানে বোধহয় ইন্টারিম গভর্নমেন্টও চায় একটা নতুন রাজনৈতিক দল হোক, সেই দল এই সরকারকে সাপোর্ট করুক, এরকম একটা হজগরল অবস্থা। আমার হচ্ছে যে একটা সন্দেহ, অবিশ্বাস। আমি যা যা বলতেছি হয়তো সেটা না, কিন্তু পারসেপশনটা তো এরকম দাঁড়ায় গেছে বিএনপির কাছে। আপনি বিএনপির প্রতিটা নেতার কাছে জিজ্ঞাসা করেন, তাদের মধ্যে একটা কনফিউশন যে আসলে নির্বাচন কবে, আসলে কি করতেছে, আসলে কি তারা কি একটা নতুন দল জন্ম দিচ্ছে, সেই দল সংগঠিত হওয়ার পর তারপরে কি নির্বাচন হবে, এইরকম যে জল্পনা কল্পনা। আমি মনে করি যে এটা খুবই মানে খারাপ লক্ষণ এবং একটা অস্থিরতা তৈরি করবে। এই সাফল্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সাফল্য, তার ইন্টারন্যাশনাল যে তার ক্রেডিবিলিটি, এই সব করতে গেলে নষ্ট হয়ে যাবে আমার ধারণা। অনেক ধন্যবাদ জনাব মুস্তাফা ফিরোজ, আপনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিলেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব মুস্তাফা ফিরোজ এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকের যে ভাষণ, সেটা আলোচনা করতে যে বিভিন্ন পয়েন্টে কিভাবে ওনার সাফল্যগুলো ম্লান